এই খুব গুরুত্বপূর্ণ যে ভিডিওটার মধ্যে চলে এসেছে সেই ভিডিওটা হচ্ছে অনেকে আমি কমেন্ট করছে পিএসইউ সেক্টর মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে সেই গভর্নমেন্টের যেসব বড় বড় কোম্পানিগুলো সেগুলো দুর্ধর্ষ রিটার্ন দেওয়া শুরু করে দিয়েছে। বিগত 10 বছর ধরে আমরা দেখেছি এই ধরনের রিটার্ন কিন্তু স্টকগুলো কোনোদিন দেয়নি, অথচ অসম্ভব ভালো রিটার্ন দেওয়া শুরু করেছে। তো সকলেই ম্যাক্সিমাম লোকে কমেন্ট করছে বা ফোন করে জানতে চাইছে যে কি স্যার এই মুহূর্তে কি এগুলো এন্ট্রি করা যায়, কিংবা এই যে এত দারুণ দারুণ সব রিটার্ন দিয়ে দিচ্ছে এই রিটার্নে এই সিচুয়েশন দাঁড়িয়ে এটা কি কোনো রকম ট্র্যাপ কি, মানে এখন আমরা যে ঢুকে যাই যদি কোনো ট্র্যাপে পড়ে যাব না তো পরবর্তীকালে। এবারে কিছু লোক বলছে এটা কি ইলেকশনের জন্য এই র্যালিটা হচ্ছে, যে ইলেকশনে ইম্প্রুভমেন্ট আসবে বলে, নাহলে এতগুণ রিটার্ন দেওয়ার তো অস্বাভাবিক ব্যাপার, এত রিটার্ন তো হওয়ার কথাই না, কেন হচ্ছে এই রিটার্নটা? তো এই হাজার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটা ভিডিওতে মাত্র 15 মিনিটের মধ্যে ডিটেলসটা বোঝানোর চেষ্টা করছি যে এটা কি একটা অপরচুনিটি, আমাদের বাইং অপরচুনিটি, অর এটা কি একটা ট্র্যাপ যেখানে পড়ে গিয়ে ভবিষ্যতে তোমরা রিটেল ইনভেস্টার তারা পড়ে একদম শেষ হয়ে যাবে কি? এই সিচুয়েশন থেকে কিন্তু মনে রাখবে একটা কথা, এই সেক্টরে আগে পিএসইউ আমরা 10 বছর আগে দেখেছি, সে সময় কিন্তু বহু বছর ধরে কিন্তু কোম্পানিগুলো স্ট্যাগনেন্ট হয়েছিল। সেই ঘটনা যদি পুনরাবৃত্তি হয়, আমরা এন্ট্রি করি এবং এন্ট্রি করার পরবর্তীকালে যদি ট্র্যাপে পড়ে যায়, সেটা কিন্তু ভয়ানক সিচুয়েশন তৈরি হবে। তো এটা কি সেই সিচুয়েশন? এখন কি এন্ট্রি করা যায় পিএসইউগুলোতে, না এখন না করে ইলেকশনের পরে করব? এই ধরনের প্রশ্নগুলো প্রচুর এসছে। আজকের ইন্টারেস্টিং ভিডিওতে 13টা স্টককে, গভর্নমেন্ট স্টককে নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। প্রথম যে ঘটনাটা সেটা মনে হচ্ছে কেন এত পিএসইগুলো বাড়ছে, সেই কারণগুলোর প্রথম কারণ যেটা আমার মনে হয়েছে, একটা কারণ হতে পারে পিগুলো বহু বছর ধরে এদের পিগুলো খুব কম হয়েছিল, ফলে এই সিচুয়েশন দাঁড়িয়ে যেখানে ওভার ভ্যালুড ম্যাক্সিমাম কোম্পানিগুলো হয়ে গেছে, এখানে পি কম থাকার জন্য পি এক্সপ্যানশন হয়, পিটা বাড়তে পারে। তো সেই ঘটনা পি বাড়ে কী করে? যত ইনভেস্টমেন্ট হতে থাকে তত ইম্প্রুভমেন্ট হতে, যত রিটার্ন বাড়তে থাকে, যত প্রফিট হয়, পিটা বাড়তে থাকে এবং ভ্যালুয়েশন বাড়তে থাকে। তো এই ধরনের ঘটনা করতে পারে এক নাম্বার। সেকেন্ড ওয়ান হতে পারে সেটা হচ্ছে গভর্নমেন্ট ডাইভেস্টমেন্ট প্ল্যান। গভর্নমেন্ট কিছু স্টককে আমরা যেটা বলে রেখেছিলাম বা আমরা জানতাম, কিছু স্টক যেরকম গভর্নমেন্টের কিছু পাবলিক সেক্টর গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিছু ডাইভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, 50,000 কোটি টাকা আমাদের রিকভার করতে হবে। আর দ্বিতীয়ত 30,000 কোটি এবার করা হয়েছে ইন্টারিম বাজেটে। দ্বিতীয়ত এটা হতে পারে, তৃতীয়ত কী হতে পারে, তৃতীয়ত এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিনা যেখানে যে এফআইআই ডিআইএ, মানে এরকম ঘটনা কি যে সামনে ইলেকশন আসছে, ইলেকশনের জন্য কি র্যালিটা হচ্ছে? তো এই ধরনের প্রশ্নগুলো। এবার ঘটনা হচ্ছে কি যে বিগত যদি ডাইভেস্টমেন্ট প্ল্যানই হয় তো এফআইআইডিআই তাহলে কিনবে, এফআইআইডিআই কিন্তু কিনছে না। এবারে আসছে ইলেকশন র্যালিতে যারা বিরোধী আছে তাদেরকে যদি দেখানোর জন্য যে দেখো আমাদের কোম্পানিগুলো তোমরা সবসময় বলছো এগুলো কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, বা গভর্নমেন্ট কোম্পানিগুলো কোনো ইম্প্রুভমেন্ট, দেখো আমাদের ইম্প্রুভমেন্ট কতটা হচ্ছে। তো এই ধরনের ইলেকশন আগে জিনিসটা যেটা তৈরি করা, সেটাই কি এটা তৈরি করা হলো? এই সব প্রশ্নগুলো থেকে যায়। তো আমি যেটা দেখলাম প্রথম যে স্টকটাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক কিন্তু দেখো দেখতে পাচ্ছি আমরা কিন্তু রিটার্নও যেরকম সুন্দর দিয়েছে, আমরা লাস্ট কোয়ার্টারও দেখেছি প্রায় 30%-এর উপর কিন্তু এদের নেট প্রফিট জাম্প করেছে, 723 কোটি কিন্তু নেট প্রফিট হয়ে গেছে। এবং যদি রেভিনিউ দেখি প্রায় 555 কোটি টাকা আমাদের রেভিনিউ কিন্তু জাম্প করেছে, মানে গতবারের তুলনায় এবারে অনেকটা ভালো করেছে। যেদের ইনকামটাও খুব ভালো করেছে। নেক্সট আমি দেখতে পাচ্ছি এনপিএটাও, মানে যে ব্যাড লোন যাকে বলা হয়, যে লোনের পাওয়ার সম্ভাবনা নেই সেই লোনগুলোর পরিমাণটা কমেছে। সেই জন্য আমরা দেখলাম যে অনেক ভালো হচ্ছে। প্লাস কী করে ব্যাঙ্কগুলো বন্ড ছাড়ে, এই বন্ড থেকে যে ইনকাম হয়, মানে বন্ডের ইনকাম বলতে যত কিনা ইম্প্রুভমেন্ট হবে, যত ইনভেস্টমেন্ট হবে বন্ডের ক্ষেত্রে, তা বন্ডের থেকে রিটার্নটা ভালো পাওয়া যায়। তো সেইখান থেকে কি ব্যাঙ্কগুলোর ইম্প্রুভমেন্ট, ফলে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক যথেষ্ট ভালো করছে। নেক্সট ওয়ান দেখবো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউবিআই। সেখানেও দেখতে পাচ্ছি তাদের প্রফিট লাস্ট কোয়ার্টারে দারুণ হয়েছে, এবং সঙ্গে দেখতে পাচ্ছি যে 60%-এর বেশি প্রফিট স্পাইক করেছে এবং 3,590 কোটিতে দাঁড়িয়েছে। এবং নেট ইন্টারেস্ট ইনকাম, মানে যেটা ব্যাংক সমস্ত আয় থেকে সমস্ত ব্যয় বাদ দিলে যেটা থেকে যায়, আয় বলতে লোনের থেকে যে সুদ পাচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আয় মোটামুটিভাবে। আর রাফলি তোমাদেরকে যে ফিক্সড ডিপোজিট তোমরা তার যে সুদটা চাইছে ব্যাংকের কাছে চাইছো, সেই সুদটা হচ্ছে লায়াবিলিটি ব্যাংকের কাছে, সেগুলো যদি বাদ দিই যেটা দাঁড়ায় সে সর্বমোট মেলালে সেটাকে বলা হয় এনআইআই, সেটা 6%-এর বেশি হয়েছে। এটা কিন্তু মানে 9,168 কোটি টাকা। সুতরাং এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো এই জিনিসগুলো ইউবিআই ব্যাংক কিন্তু 98% বেশি জাম্প করেছে। তুমি যদি দেখে নাও আগের রিটার্নগুলো দেখবে কোনো রিটার্নই তেমন ছিল না, কিন্তু এক বছর রিটার্ন দারুণ করেছে। এবং পি দেখবে 7.66, যেরকম ইন্ডিয়ান ওভারসিজের ক্ষেত্রে পি কিন্তু 50.26 রয়েছে।
তো আমরা বুঝতে পারলাম এই জায়গাটা। এবারে চলে যাবো আরেকটা ইন্টারেস্টিং এরিয়া, সেটা হচ্ছে পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের পাওয়ার সেক্টর নিয়ে গভর্নমেন্ট কিন্তু প্রচুরভাবে উঠে পড়ে লেগেছে। আমরা ইন্টারিম বাজেটে দেখেছি এবং যে আভাস দিয়েছে তাতে বলা হয়েছে যে পাওয়ার সেক্টরকে আমরা প্রচুরভাবে বাড়াতে চলেছি। ইন্টারিম বাজেটে বারবার এ কথা বলেছে এবং অ্যালোকেশন করেছে পাওয়ার যে পিএসইউ ব্যাঙ্কগুলোর দিকে বিশাল পরিমাণে, বলছে 17% কিন্তু পাওয়ার সেক্টরে ইম্প্রুভমেন্ট হয়েছে, অর্থাৎ প্রায় 93,200 কোটি টাকা কিন্তু ইম্প্রুভমেন্ট করা মানে ইনভেস্ট করা হয়েছে। এবং সেটা যারা বলা হচ্ছে গত বছর ছিল 79,616 কোটি টাকা, তার থেকে কিন্তু 17% বাড়িয়ে এই 93,200 কোটি টাকা করা হয়েছে। তো এই জন্য আর পাবলিক এই সেক্টরের মধ্যে তৃতীয় যে পিএসইউটা বলবো সেটার নাম হচ্ছে এনএইচপিসি, যে কিন্তু এক বছরে 153% রিটার্ন দিয়ে দিয়েছে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার তুমি দেখো, এখানে দেখবে এই পাওয়ার সেক্টরের মধ্যে যে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে এবং ইন্টারিম বাজেটে অ্যালোকেশনটা প্রচুরভাবে বাড়ানো হয়েছে। এবং শুধু এনএইচপিসির ক্ষেত্রে নজর রেখে যেটা 9,006 কোটি ছিল গত বছরে, সেটা দাঁড়িয়েছে এবছরে 11,761 কোটি টাকা। তার মানে কতখানি বাড়ানো হয়েছে এই ক্ষেত্রে এনএইচপিসির ক্ষেত্রে। এবং একথা বলা হয়েছে ডিসেম্বর মাসের মোস্ট প্রবাবলি 6 ডিসেম্বর 2023-এ যে উনি ছিলেন যে আরপি গোয়েল, ওর অংশ রয়েছে ওনার কাছে, উনি টোটালটা উনি দেখছেন এবং উনি ওখান থেকে বলছেন সেটা হচ্ছে 9,000 কোটি টাকার যে ক্যাপেক্স প্ল্যান ছিল সেটা 10,000 কোটিতে কনভার্ট করা এবং আগামী 8 থেকে 10 বছরের মধ্যে। তো এই ধরনের যে কথাগুলো বলা সেসব কারণের জন্য হতে পারে। ফলে এটাও উনি বলেছিলেন যে আমাদের রেভিনিউ যেটা 18,000 কোটি রয়েছে এই মুহূর্তে, 19,000 কোটিতে 2027 সালের মধ্যে নিয়ে যেতে চলেছে। ফলে এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের কমেন্ট গভর্নমেন্টের দিক থেকে এই ধরনের পজিটিভ ব্যাপার, তো এইগুলোর জন্য কিন্তু বিশালভাবে এনএইচপিসি বেড়েছে। নেক্সট আমি চলে আসবো পরের স্টকটাতে, যেটা 4 নাম্বার স্টক, সেটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটাও আরেকটা ভালো কোম্পানি। এই কোম্পানিটা ভালো বলতে প্রচুর এই যে পাওয়ার সেক্টরের ইম্প্রুভমেন্ট, পাওয়ার সেক্টরে গভর্নমেন্টের একটা যে অ্যানাউন্সমেন্ট, এইগুলোতে এর প্রচুর ইম্প্রুভমেন্ট হয়েছে। গত এক বছরে 62-63% মতো জাম্প করেছে। এবং অ্যালোকেশন যেটা রেখেছে বাজেটে, সেখানে বলা হচ্ছে 8,800 কোটি যেটা ছিল সেটা বাড়িয়ে করা হয়েছে 12,250 কোটি। সুতরাং এইটাকে মনে রাখবে যে কতখানি ইম্প্রুভমেন্ট হবে বলে, কতটা বাজেট অ্যালোকেশন করবে বলে এইটা জাম্প করেছে। 5 নাম্বার স্টকে চলে আসবো, সেই স্টকটাও আরেকটা স্টক ইন্টারেস্টিং, এসজেভিএন যে স্টকটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিটার্ন দিয়েছে। গত এক বছর আমরা দেখছি প্রায় 355% মতো রিটার্ন কিন্তু দিয়েছে, মানে বিশাল জাম্প করেছে। এবং সেখানে বলা হয়েছে যে প্রায় 10,000 কোটি যেটা অ্যালোকেশন ছিল এই এসজেভিএন এর জন্য, সেটা প্রায় 12,000 কোটিতে বাড়ানো হয়েছে। মানে বোঝা যাচ্ছে কি যে ব্যাপারটা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে কতখানি ইম্প্রুভমেন্ট হবে বলে বাজেট অ্যালোকেশন গভর্নমেন্ট তরফ থেকে বলা, এইগুলোর এফেক্টে কোথায় যেতে গিয়েছে। নেক্সট আমি চলে আসবো আরও মারাত্মক জিনিস, সেটা হচ্ছে এই বাজেট 2024-এ ক্যাপেক্স প্ল্যান যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 11.10 লাখ ক্রোড়স। এটা কিন্তু বিশাল একটা অংশ যাচ্ছে গ্রিন এনার্জি এবং হাইড্রোজেন, গ্রিন রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, মানে গ্রিন হাইড্রোজেন এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। সো এছাড়া আমরা ব্যাংক নিয়ে আগে বলে নিয়েছি, তো এইখানে ক্ষেত্রে এই গ্রিন এনার্জি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে IREDA যেটা নিয়ে আমি আগে কথা বলছিলাম, সেটা হচ্ছে এক ধরনের NBFC যারা কিনা এই রিনিউয়েবল সেক্টরে যারা সব কোম্পানিগুলো আছে তাদেরকে ধার দিয়ে থাকে। তো এই কোম্পানি 249 বা 250% মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে কিছুদিন লিস্ট হওয়ার পর থেকে। আমরা আরেকটা কোম্পানির কথা বলবো, সেই কোম্পানিটা আমাদের নেক্সট কোম্পানি, সেই কোম্পানিটাও কিন্তু 7 নম্বর যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা নাম হচ্ছে, সেটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এই যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো সেল কেন বলছি, গ্রিন হাইড্রোজেনকে স্টোর করা যে কন্টেনার দরকার, তার জন্য কিন্তু স্টিল এবং আদার মেটাল কোম্পানিগুলোর ডাক পড়বে। সেই হিসেব করে কিন্তু সেলে এক বছরেই প্রায় 77.93% রিটার্ন দিয়ে দিয়েছে। এর সঙ্গে আমরা দেখলাম IOCL কিন্তু এই ব্যাপারেই কাজ করছে, সেই কোম্পানিটাও কিন্তু দারুণভাবে রয়েছে এবং তার এক বছর রিটার্ন দিচ্ছে 129%। এই যে কন্টেনারগুলো করা বা গ্রিন হাইড্রোজেন রিলায়েন্সের সঙ্গে হাত মেলানো, এইসব কারণের জন্য। নেক্সট যেটা আমরা করেছি পরের যে স্টকটা, সেটা হচ্ছে ONGC। এও গ্রিন এনার্জির ব্যাপারে যুক্ত রয়েছে, এক বছরে 81% মতো কিন্তু ইম্প্রুভমেন্ট করেছে। সুতরাং এইগুলো দেখবার জিনিস। তো নেক্সট আমি চলে আসবো যেটা, সেটা হচ্ছে স্টিলের ক্ষেত্রে, স্টিলের আরেকটা কোম্পানিকে, সেটা হচ্ছে NMDC। সে কিন্তু এক বছরে 106% রিটার্ন দিয়ে 106.41%। আমরা পাওয়ার সেক্টরের একটা কোম্পানি দেখবো, সেই কোম্পানিটাও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে REC লিমিটেড। এও কিন্তু এক বছরে 324% রিটার্ন দিয়ে দিয়েছে। এবং পাওয়ার সেক্টরে যেরকম IREDA কাজ করে, এও সেরকম রিনিউয়েবল যে এনার্জিগুলো সেইখানে কিন্তু এই কাজটা করছে NBFCর। ফলে পাওয়ার সেক্টরে যত রকম লোন দান করার জন্য কিন্তু এই কোম্পানিটা দাগ পড়বে বলে ও বাড়ার সঙ্গে সরকার
অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি যে কোম্পানিগুলো, ইনডাইরেক্টলি যে কোম্পানিগুলো, সকলেই কিন্তু ওটা দৌড়ানো শুরু করে দেয় এবং বিশাল রিটার্ন দিয়ে ফেলে। আমরা ইন্টারিম বাজেটে দেখেছি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট বা সেন্টার থেকে বলা হয়েছিল যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদেরকে কিন্তু যাকে বলা ডিজার্ভিং যে যারা রয়েছে তাদেরকে কিন্তু বাড়ি বানিয়ে দেওয়া হবে এ সমস্ত, এবং তাদেরকে বাড়ি বানাতে সহায়তা করা হবে। মানে বলা হয়েছিল কিনে দেওয়া অথবা বানানোতে যে সাহায্য করা হয় নিজের বাড়ি, সেটার জন্য পিএম আবাস যোজনা, পিএম আবাস যোজনাতে প্রায় 2 কোটি বাড়ি বানানোর কথা বলা হয়েছে আগামী 5 বছরের মধ্যে। তো তার জন্য কিন্তু গভর্নমেন্টের পিএম আবাস যোজনা গ্রামীণ স্কিম বলে এই স্কিমটাকে লঞ্চ করেছে। তার এফেক্টে যেসব কোম্পানিগুলো ডাইরেক্টলি যুক্ত রয়েছে, যেরকম আমরা বলতে পারি এনবিসিসি ইন্ডিয়া, এনবিসিসি ইন্ডিয়া কিন্তু দারুণ কাজ করছে এবং 1 বছরের রিটার্ন এদেরকে পেয়ে গেছে 357%। যতটা না কাজ করছে এই ধরনের অ্যানাউন্সমেন্ট, এই ধরনের অ্যালোকেশন, ভবিষ্যতে এইটা হবে এই চিন্তা ভাবনা থেকে কিন্তু বাড়ছে। আরেকটা কোম্পানির কথা বলবো, সেটা হচ্ছে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাটকো। এদের রিটার্ন যদি তুমি দেখো 1 বছরে 338%। যেসব কোম্পানিগুলোকে দেখবে বিগত 8-10 বছর ধরে পুরো থেমে রয়েছে, দেখে মনে হচ্ছিল কোনো ইম্প্রুভমেন্ট হবেই না কোনোদিনও, সেগুলো এতখানি লাফানো শুরু করে দিয়েছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে, এবং যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইবও করবে, আর পুরনোরা লাইক করবে যেরকম আগে করতে, এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করে দেবে এই মূল্যবান ইনফরমেশনগুলো যাতে সকলের মধ্যে পৌঁছায়। তো আসা যাক এবারে ঘটনাটা, এই যে বক্তব্যগুলো আমরা এতগুলো স্টককে 13খানা স্টককে দেখে নিলাম, প্রত্যেকটা স্টক জাম্প করা রেডি, প্রতিটা স্টক দৌড়চ্ছে এবং প্রতিটা স্টকে খুব সুন্দরভাবে গভর্নমেন্টের স্টকগুলো আর রয়েছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে যখন আমরা চিন্তা ভাবনা করবো ব্যাপারগুলোকে নিয়ে, তখন একটা কথা আমাদেরকে সবসময় মনে আসছে, এই যে ইনভেস্টমেন্ট এখন করা উচিত কি উচিত নয়, একটা জিনিসকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3টে কারণের জন্য কিন্তু এরা হতে পারে। একটা হচ্ছে শর্ট টার্ম ফ্যাক্টরগুলো, শর্ট টার্ম ফ্যাক্টরের যদি রিজন হয়ে থাকে যে টেম্পোরারি বাড়ছে, এবং এটা কোনো খারাপ ব্যাপার নয়। এই মুহূর্তে ইনভেস্ট করলাম, 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস পরে ইলেকশন আগে দিয়ে টাকা তুলে নিলাম, ঠিক আছে, তাতে কোনো দোষের নয়, সে তুমি ইনভেস্ট করতেই পারো, কোনো ব্যাপার না। কিন্তু ঘটনা হচ্ছে যখন তুমি ইনভেস্ট করবে তখন তুমি কিন্তু সেই সাবধানতার সঙ্গে থাকবে। সমুদ্রের পাড় দিয়ে যখন তুমি হাঁটবে তখন এই সাবধানতা তোমার থাকবে যে কোনো ঢেউ এসে তোমাকে যেন ভাসিয়ে নিয়ে না যায়। সুতরাং সেই দিক থেকে তুমি কিন্তু সাবধানে থাকতে হবে। সুতরাং তুমি কতটা কোন সময় প্রফিট বুক করে বেরিয়ে যাবে সেটা তোমাকে ঠিক করতে হবে। সেকেন্ড যে কারণ রয়েছে সেটা হচ্ছে ইলেকশন র্যালিটা হতে পারে এই কারণে যে ইলেকশনের আগে সরকারকে দেখানো প্রয়োজন হয়ে পড়েছে যে দেখো কতটা রিটার্ন, কত ভালো কোম্পানিগুলো যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টার আছে তাদেরকে দেখানো, দেখো আমাদেরটা কিন্তু লসে নেই এইভাবে, এবং সেই অনুযায়ী অ্যালটমেন্টগুলো করছি, এবং সেটা হতেও পারে, এবং যদি এই পরিমাণে অ্যালটমেন্ট থেকে থাকে কোম্পানিগুলো ভালো করতেই পারে, এবং ইলেকশনে পরবর্তীকালে 2-4টা কিছু কোম্পানি ভালো দেখাতেই পারে, সিচুয়েশনে কোনো খারাপ নয়। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে থার্ড যে জিনিস সেটা হচ্ছে গভর্নমেন্টের ডাইভেস্টমেন্ট প্ল্যানটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সরকার যেরকমভাবে ইনভেস্ট করছে সেরকমভাবে কোম্পানি কিছু থাকছে সরকারি কোম্পানি, সেগুলোকে ওরা কিন্তু সেল করে দেয়, বিক্রি করে দেয়। তো বিক্রি করে দিয়ে যে প্রফিটটা পায়, যে টাকাটা, সেটা দিয়ে কিন্তু দেশের উন্নতির কাজে লাগানোর চেষ্টা করে, আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর ক্ষেত্রে। যেরকম আমরা ভেবে নিয়েছিলাম যেটা 50,000 কোটি টাকা আমাদের মোটামুটি ডাইভেস্টমেন্ট প্ল্যান থাকার কথা, যেটা এবছরে 30,000 কোটিতে দাঁড় করিয়েছে। তোমরা একটা দেখে নিতে পারো আমার ভিডিওটার মধ্যে এই ব্যাপারটা নিয়ে বলেছি। যাই হোক, এই ঘটনাটা যদি হয়ে থাকে শর্ট টার্মের জন্য, তাহলে নিজেকে প্রফিট বুক করতে হবে সাবধানতার সঙ্গে। সেকেন্ড ওয়ান, যদি ইলেকশন হয়ে থাকে, পেপারে র্যালি করে থাকে, তাহলে পর তোমাকে ইলেকশন হওয়ার আগেই তোমাকে এক্সিট করতে হবে। আর থার্ড ওয়ান, গভর্নমেন্ট ডাইভেস্টমেন্ট প্ল্যান যদি হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে। তো এখন এইখানে দাঁড়িয়ে একটা কথা যেটা বলে যেতে পারি সেটা হচ্ছে যে শর্ট টার্ম টাকা কামানোটা খারাপ কথা নয়, করতেই পারো, কিন্তু সেটা নিজেকে বুঝে। সেকেন্ড ওয়ান হচ্ছে এই মুহূর্তে কোম্পানিগুলো যার জায়গায় দাঁড়িয়ে সেখানে এই মুহূর্তে ইনভেস্ট করাটা খুব রিস্কি হবে, এই কারণে এইসব পিএসইউগুলোতে ওভার ভ্যালুড জায়গায় সব চলে গেছে। নট অনলি ওভার ভ্যালুড জায়গায়, এগুলো ভবিষ্যতে গিয়ে যে এরকমই রিটার্ন কন্টিনিউ করতে পারে কি পারে না সেটা কিন্তু এখনও এই সিচুয়েশনে বোঝা যাচ্ছে না। তাকে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করাটা ভালো জিনিস, ইনভেস্টমেন্ট থেকে প্রফিট পাওয়াটা ভালো, কিন্তু প্রফিট হোক বা না হোক যেন আমরা আমাদের ক্যাপিটালটা লস না করি, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। তো এই নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। তো এখানে বক্তব্য যেটা সেটা হচ্ছে তোমরা এইসব স্টকগুলোতে এই মুহূর্তে ইনভেস্ট করাটা অনেক বেশি রিস্কি জায়গায় দাঁড়িয়ে আছে বলে আমার মনে হয়েছে। তাই ইনভেস্টমেন্ট আপাতত এইসব জায়গাতে পিএসইউ স্টকে না করে ইলেকশন আসা পর্যন্ত অপেক্ষা করাটা ভালো বলে আমার মনে হয়েছে সিচুয়েশন দাঁড়িয়ে। তো ইলেকশন হয়ে যাওয়ার পরবর্তীকালেই ধরা যাবে আসল পিকচারটা, যে অরিজিনালি এগুলো কি সিচুয়েশন দাঁড়িয়ে।
এফআইআই ডিআইআই কিন্তু যেটুকু অ্যাক্টিভিটি পাওয়া গেছে কোনো গভর্নমেন্ট স্টকে তারা এই মুহূর্তে এন্ট্রি করেনি। তার মানে দাঁড়াচ্ছে যে জায়গাটা সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই হওয়ার সম্ভাবনাটা, ইলেকশনের পরবর্তীকালে র্যালি হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। সুতরাং আর বিগত 10 বছর ধরে যারা যেসব স্টকগুলো চলেনি আজকে এত হাই জায়গায় পিকে চলে গেছে, এবার তোমরা এন্ট্রি নিলে তোমরা যারা রিটেল ইনভেস্টার তারা কিন্তু ফেসে যেতে পারো, এটা আগামী 10 বছরের জন্য তোমাদের টাকাগুলো কিন্তু আটকে যেতে পারে। তো এই চিন্তা আমরা রয়েছে, এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমি স্টকগুলো এক্সাম্পল দিয়ে দেখানোর জন্য তোমাদের বললাম। আজকে তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার।